বাতিল হবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট। ফেব্রুয়ারির মধ্যেই প্রত্যাহার হচ্ছে সব গায়েবী মামলা, জানালেন আইন উপদেষ্টা। নির্বাচন চাওয়ায় গণতন্ত্রের শত্রু আখ্যা দেয়া হচ্ছে, অভিযোগ বিএনপির। ন্যূনতম সংস্কার করে ভোট আয়োজনের আহ্বান। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেল এনবিআর। তদন্ত শেষে প্রয়োজনে মামলা। দুদকের জালে ফাঁসলেন দুই সাবেক প্রতিমন্ত্রী ও এক এমপি। ক্ষমতার দাপটে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ। শপথ নিয়েই মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি ট্রাম্পের। ক্ষমা করলেন দাঙ্গাকারীদের, সরলেন জলবায়ু চুক্তি থেকে। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশ নারী দলের। দ্বিতীয় ম্যাচ শুরু রাত 12টায়। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। সাইবার সিকিউরিটি আইনের অধীনে যত মামলা রয়েছে 2 সপ্তাহের মধ্যে সব প্রত্যাহার করা হবে, এমনটি জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, সাইবার সিকিউরিটি আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। দেশের 25টি জেলায় 2500 রাজনৈতিক হয়রানিমূলক বা গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। এসব মামলায় লাখ লাখ মানুষ আসামি। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে, এমনটাই জানান আইন উপদেষ্টা। সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন, তারপর আস্তে ধীরে আরো কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল, এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। নির্বাচন সভায় গণতন্ত্রের শত্রু আখ্যা দেয়া হচ্ছে, এমনটি অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, অনির্বাচিত সরকারের চেয়ে যে কোনো নির্বাচিত সরকার ভালো, তাই ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচনের আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত এই আলোচনা সভা। এতে শহীদ জিয়ার জীবন ও কর্ম নিয়ে আলোকপাত করেন বিশিষ্টজনরা। আমরা যদি জিয়াকে মনে প্রাণে ধারণ করতে পারি, তাহলে রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনা সম্ভব হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের জন্য শহীদ জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। সমসাময়িক রাজনীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, দেশের ভালোর জন্যই বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন চায়। এই নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। এরা তো এখন বসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স নাই। এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়েও কথা বলেন বিএনপি মহাসচিব। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সুপারিশ বাস্তবায়নের উপর জোর দেন তিনি। সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অন্য এক আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি কেবল ক্ষমতায় যাওয়ার জন্যই নির্বাচনের কথা বলছে না। বিএনপি চায় জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত হোক। একটা পন্থী যারা নির্বাচন প্রত্যাশা করছে তাদেরকে এক ধরনের
গণতন্ত্রের শত্রু হিসাবে আখ্যায়িত করার চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ বলেও বসছেন শুধু নির্বাচন এবং একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য এই পরিবর্তন হয় নাই। আমার কাছে মনে হয়েছে গণতন্ত্রের উত্তরণের জন্য প্রধান বিষয়টি সিঁড়িটি হচ্ছে নির্বাচন। নিত্যপণ্যের দাম কমানোর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। গণতন্ত্র স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যায় জড়িতরা যেন সংসদে প্রবেশ করতে না পারে, নির্বাচন অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতেই কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকালে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত সংলাপে এসব কথা বলেছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, কাউকে নির্বাচন থেকে দূরে রাখা কমিশনের উদ্দেশ্য নয়, কিন্তু যারা এত মানুষ হত্যা করেছে, গুরুতর অপরাধ করেছে, তারাই আবার রাষ্ট্র চালাক, এটা মানুষ চায় না। সবশেষ 3টি নির্বাচন দেশের নির্বাচন প্রক্রিয়াকে চূড়ান্ত প্রশ্নবিদ্ধ করেছে। ভোট কারচুপির মাধ্যমে মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে বিদায়ী আওয়ামী লীগ সরকার। এরপর ক্ষমতায় টিকে থাকতে হত্যা, গুম, নির্যাতনের পথকেই বেছে নিয়েছিল শেখ হাসিনার সরকার, যার চূড়ান্ত পরিণতি গেল জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত তারা যেন আর সংসদে ঢুকতে না পারে। দেশের রাজনীতিকে দুর্বৃত্ত মুক্ত করারও প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সকালে নির্বাচন নিয়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের সংগঠন RFED আয়োজিত সংলাপে এসব মন্তব্য করেছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আমরা কাউকে জোর করে কিংবা অযাচিতভাবে, অন্যায়ভাবে আমরা কাউকে এর থেকে দূরে রাখার চেষ্টা করছি না। যারা অপরাধ করেছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক, আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তিনি বলেন, দেশের নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া আবারও সুস্থ ধারায় ফেরাতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করা, আরেকটা হলো নির্বাচনী অঙ্গনকে দুর্বৃত্তমুক্ত করা, তারপরে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, এগুলো তো সবগুলোই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচন একসাথে বা 4 মাসের মধ্যে আয়োজন করা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ভবিষ্যতে যখন পরিস্থিতি ভিন্ন হবে, আমাদের সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ সৃষ্টি হবে, আমরা আশা করি যে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নেবে। সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে শক্তিশালী হবে নির্বাচন কমিশন, আমূল পরিবর্তন আসবে দেশের নির্বাচন ব্যবস্থায়। যদিও এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এগুলো গৃহীত হবে কি না হবে এটা নির্ভর করবে আমাদের রাজনৈতিক দল এবং সরকার। সজল দাস, নিউজ 24, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে এনবিআর। অভিযান শেষে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেল এসব তথ্য জানান। তারা আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনে মামলাও করা হবে। গোপালগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাশনাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল অভিযান চালায়। 15 সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকাল 11:50 পার্কে প্রবেশ করে। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। পরে এনবিআর এর কর্মকর্তারা সাংবাদিকদের জানান, কর ফাঁকির তথ্যের ভিত্তিতে অভিযানে আসেন তারা। বলেন, বিপুল পরিমাণ কর ফাঁকি দেয়া হয়েছে, তবে আরও তদন্ত প্রয়োজন। সাভানা ইকো রিসোর্ট প্লাস সাভানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম এবং আমরা কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলেও জানায় এনবিআর। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সবকিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে
টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে রাজস্ব সংক্রান্ত সকল দুর্নীতি ও অনিয়মের তদন্ত করবে এই প্রতিনিধি দল। সাবেক আইজিপি ডক্টর বেনজির আহমেদের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির ব্যাপক আলোচনা সমালোচনার পর হঠাৎ সাভানা ইকো রিসোর্টে এনবিআর এর কর্মকর্তারা তিনি এবং তার পরিবারের সদস্যরা ঠিকমতো ভ্যাট ট্যাক্স দিয়েছেন কিনা, এছাড়া কি পরিমাণ সম্পদ রয়েছে এখানে, এসব কিছু নিয়ে তদন্ত করবেন তারা। মাসুদা লাবনী, সাভানা ইকো রিসোর্ট, গোপালগঞ্জ। দুদকের জালে ফাঁসলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাকির হোসেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুপুরে দুদক কার্যালয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। তিনি জানান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ২৭ লাখ টাকার অবৈধ সম্পদ গড়েছেন। এর প্রমাণ পেয়েছে দুদক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের বিরুদ্ধে রয়েছে প্রায় ১৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এছাড়া কুষ্টিয়ার সাবেক এমপি আকাম সরওয়ার জাহানের বিরুদ্ধে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। অস্বাভাবিক লেনদেন করে প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গডফাদাররা গা ঢাকা দিলেও থেমে নেই মাদকের কারবার। কক্সবাজারে মাদকের একক নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদির। নিউজ 24 এর অনুসন্ধান বলছে, এবার সে জায়গা দখল করেছে তার ডানহাত নূর মোহাম্মদ সহ পরিবারের আরও কয়েকজন। সারা দেশে মাদকের সিন্ডিকেটে নতুন সাম্রাজ্য গড়েছেন আরও ৭৫ জন। কক্সবাজার প্রতিনিধিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাসুদা লাবনী। মিয়ানমার থেকে যে ইয়াবা আইস, টেকনাফ, উখিয়া সহ কক্সবাজারের বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকে সারা দেশে ছড়িয়ে পড়ে, তার একক নিয়ন্ত্রণ ছিল কক্সবাজারের ৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির। কক্সবাজারের মাদক সাম্রাজ্যের সেই অধিপতি সরকারি তালিকাভুক্ত গডফাদার ৫ আগস্টের পর গ্রেফতার হয়েছে র্যাবের হাতে। কিন্তু বন্ধ হয়েছে কি মাদকের কেনাবেচা? এখনো কিন্তু আগে যেমন ছিল মাদকের যে রমরমা বাণিজ্য, সেটি কিন্তু এখনো চলমান আছে। বৌদির আত্মীয় স্বজন, ভাই, ভাগিনা এবং তার অনেক আত্মীয় স্বজন আছে যারা এই ব্যবসা নিয়ন্ত্রণ করে বলে আমরা শুনেছি। টেকনাফ কেন্দ্রিক আরো কয়েকটি সিন্ডিকেট আছে। অনুসন্ধান বলছে, বদি গ্রেফতারের পর এখন কক্সবাজারের মাদকের গডফাদার হয়ে উঠেছে তারই পরিবারের সদস্য ও স্বজনরা। বদির ৫ ভাই সহ ১০ জন নিয়ন্ত্রণ করছেন কক্সবাজারের মাদক চোরা কারবার। তালিকায় রয়েছে বদির ৫ ভাই আব্দুল আমিন, আব্দুল শকুর, মৌলভী মজিবুর রহমান, ফয়সাল, শফিকুল ইসলামের নাম। এছাড়াও বদির ২ ভাগিনা নিপুণ এবং সালমান, চাচাতো ভাই ফরিদ আলম, আরেক ভাগিনা নাহিদ, বদির ডান হাত নূর মোহাম্মদ প্রকাশেরও নাম রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং অস্ত্র মামলাও রয়েছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, মাদক চোরাচালানের নয়া এই সিন্ডিকেট ভাঙতে তৎপর আছেন তারা। শূন্যতা ডেফিনেটলি পূরণ করেছে এবং কারা করেছে এই তথ্য আমাদের কাছে আছে এবং তার কিছু কিছু বদির যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু আত্মীয় স্বজন কিন্তু এখনো এটার সাথে জড়িত আছে বলে আমরা এখনো তথ্য পেয়েছি। এছাড়া সারা দেশের মাদক নিয়ন্ত্রণকারী ৮৫ জনের নতুন তালিকাও করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মূলত আমরা শর্ট তারিখে একটা করেছি, যেটা আমাদের টার্গেটেড ফার্স্ট টার্গেট, সেটার মধ্যে আমাদের 85 আছে। বাকি যেটা আছে টোটাল অ্যারাউন্ড 12,000 হবে এরকম। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তরক্ষী বাহিনী ও কোস্টগার্ড আরও তৎপর না হলে মাদক প্রবেশ ঠেকানো সম্ভব নয়। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচ্চনা সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির বাধায় বেড়া নির্মাণ বন্ধ রয়েছে। বিজিবি জানিয়েছে, সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। ভারতের চক গোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশের উচ্চনা গ্রামের 0 পয়েন্ট থেকে 25 থেকে 30 গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে শুরু করে।
বিজিবি সদস্যরা বাধা দিলে ভারতীয়রা নির্মাণ সামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হয়। এ ঘটনায় দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছে। যদি কোনো কিছু স্থাপনা করতে হয় তাহলে এটা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে করতে হবে। আপনাদের দেশের কর্মকর্তা আমাদের দেশের কর্মকর্তারা মিলে এটা একটা ফয়সালা করে তারপরে করতে হবে। আর এমনি তো নোম্যান ল্যান্ডে 150 গজের ভিতরে আপনার কোনো স্থাপনা করতে পারবেন না। হ্যাঁ, তখন ওরা বলছে যে এটা যা হওয়ার হয়ে গেছে, এটা আমরা আর করবো না। হ্যাঁ, যেটা করছেন এটা উঠাতে হবে। এদিকে উত্তেজনা কমছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। সেখানকার কিরণগঞ্জ চৌকা এলাকায় আছেন সহকর্মী জুবায়ের সানি। আমরা সরাসরি যুক্ত হব সানির সাথে। সানি, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন, আর সীমান্তবাসী আসলে কি বলছেন? আমি সকাল থেকেই এই সীমান্ত এলাকায় ছিলাম এবং দিনভর যেটি দেখেছি যে এখন অনেকটাই শান্ত পরিস্থিতি। গত শনিবারে ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে এসেছে। বিজিবির পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকেও আমরা যেটি দেখেছি যে তাদেরও টহল রয়েছে। সীমান্ত এলাকার মানুষদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যেটি বলছেন যে গত 6 তারিখে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়, যেটি পিলার থেকে খুবই কাছে। আপনি জানেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী 150 গজের ভিতরে কোনো স্থাপনা নির্মাণ করতে পারে না অন্য কোনো দেশ, কিন্তু ভারত সেই আইন লঙ্ঘন করে করতে আসলে বাংলাদেশের বিজিবি এবং সাধারণ মানুষ তারা বাধা দেয়। এবং একটু যদি আমি দেখাই যে সীমান্তের কিন্তু পরিস্থিতি কিন্তু এখন বেশ শান্তই রয়েছে। তো ওই ঘটনার পরে কিন্তু গত শনিবারে ভারতের পক্ষ থেকে বাংলাদেশে আসলে একটি অভিযোগ করা হয় যে তারা গম খেতে তাদের এলাকার সেই গম কেটে নিয়ে এসেছে বাংলাদেশের নাগরিকরা। এরপরে কিন্তু তারা সেই অভিযোগ তুলে হামলা চালায়। আমি আজকের সেই গম খেতে গিয়েছিলাম, সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছি, সেই গম ক্ষেত ঘুরে দেখেছি, কিন্তু সেই ধরনের কোনো অভিযোগের সত্যতা আমরা পাইনি। তার মানে বলা যায় যে গত 6 তারিখে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে এই গত শনিবারে একটি উস্কানি দিয়ে দুই দেশের মানুষকে একদম মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়টি এবং সেই 6 তারিখের শনিবারের পরে সংঘর্ষের পরে সীমান্তে কিন্তু আসলে বিজিবি এখন যেটি করছে যে সীমান্তের একদম কাঁটাতারের কাছাকাছি বা সীমান্ত পিলারের কাছাকাছি কাউকে যেতে দিচ্ছে না, কিন্তু পরিস্থিতি একদমই শান্ত রয়েছে। পরিস্থিতি বলা যায় যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তো এই ছিল ফয়সাল আমার কাছে সীমান্ত থেকে সর্বশেষ তথ্য। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বিরতির পর আবার স্বাগত সংবাদে। গণহত্যার বিচারের পর জনগণই রায় দেবে আওয়ামী লীগের রাজনীতির অধিকার আছে কিনা, এমনটি মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার বিকেলে বরিশালের কেন্দ্রীয় হেমায়েতুদ্দিন ঈদগাহে জামায়াতের জেলা ও মহানগর কর্মী সম্মেলনে এ কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখন শুরু হয়েছে। দলের কর্মীদের যুদ্ধের জন্য তৈরি থাকার আহ্বান জানান তিনি। সংগ্রামী সভাপতি বুদ্ধিজীবী মহান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলি, একটা মানবিক বাংলাদেশ গড়ে তুলি। চাঁদাবাজ, লুণ্ঠনকারী, দখলকারী তাদেরকে জানিয়ে দেই
তোমাদেরকে আর বাংলাদেশ কবুল করবে না। চলতি বছর দেশে 9 লাখ মেট্রিক টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের। এরই মধ্যে 4,05,000 টন চাল আমদানিতে চুক্তি হয়েছে, যার 1.5 লাখ টন চাল বাংলাদেশে পৌঁছেছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে মিয়ানমার থেকে আনা চাল খালাস কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান এসেছে গত মাসের শেষ সপ্তাহে। এছাড়া মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে 1 লাখ মেট্রিক টনের। ভিয়েতনাম ও পাকিস্তানের সঙ্গেও চুক্তি হচ্ছে। এক নম্বর কথা হচ্ছে দাম বাড়া বন্ধ হয়েছে, 1 নম্বর 3 থেকে 5 টাকা পর্যন্ত কমছে, এবং বিশেষ করে মোটা চালের আর কি। আমরা আশা করছি যে আমরা আরও আনতে থাকবো এবং সেটা বাড়ার সুযোগ আর থাকবে না, বরং ক্রমান্বয়ে কমবে। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। কিছু পণ্যে ভ্যাট বাড়লেও বাজারে তেমন প্রভাব নেই, এমনটি দাবি করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আগামী বাজেটে ভ্যাট সমন্বয় করা হবে। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বাজার সহনীয় রাখতে কাজ করে যাচ্ছে সরকার। বিশেষ সুবিধায় ওএমএস এর মাধ্যমে 10 কৃষিপণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বলেন, এসব পণ্য বিক্রি বন্ধ থাকলেও চাল ও আটা দেওয়ার কার্যক্রম চালু থাকবে। আমদানির মাধ্যমে সারের মজুদ বাড়াতে চায় সরকার, এমনটি জানান অর্থ উপদেষ্টা। চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যদি অন্যভাবে আরো সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা। ওএমএসটা আপনারা জানেন আমরা খুব ইমার্জেন্সি বেসিসে এটা আমরা করেছিলাম, ওটা যদি স্পেশাল টাকাও দেওয়া হয়েছে, ওটা সাকসেসফুলি ওটা ইমপ্লিমেন্ট করা গেছে। ঢাকা, চিটাগাং এবং নানান জায়গায় প্রায় 8 লক্ষের বেশি লোক আমরা কাভার করেছি। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে তামাকের উপর কার্যকর কর আরোপের চেয়ে তামাক বন্ধের পদক্ষেপে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এমনটি মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেছেন, তামাক নিয়ন্ত্রণে কর বসানো একটি পদ্ধতি মাত্র, পূর্ণ সমাধান নয়। মঙ্গলবার বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি সেমিনারে এসব কথা বলেন তিনি। জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটে কার্যকর কর আরোপের প্রস্তাবনা শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। খুচরা সিগারেট বিক্রি বন্ধ এবং বিক্রেতাদের লাইসেন্স নিশ্চিতের আহ্বান জানান উপদেষ্টা। যদি আমরা বেশি কর বাড়াই তাহলে ব্যবহার কমে যাবে, এবং ব্যবহার কমলে মোট যে রাজস্ব আয় তা নাকি কমবে। কিন্তু বহু গবেষণা করে দেখানো হয়েছে যে আসলে রাজস্ব বরং বাড়বে। কর আরোপ তো অবশ্যই, এবং অন্যান্য সব মাধ্যমে তামাক সেবন বন্ধ করে জনস্বাস্থ্য রক্ষা করাটা আমাদের জন্য জরুরি। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দায়িত্ব নিয়েই এক গুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাতিল করেছেন জো বাইডেনের শাসনামলের 78টি নির্বাহী আদেশ। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাপিটাল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত প্রায় 1600 জনকে ক্ষমা করেছেন তিনি। সই করেছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার আদেশেও। বিশ্লেষকরা বলছেন, কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন হবে ট্রাম্পের বড় চ্যালেঞ্জ। এমনকি মার্কিন মসনদে ট্রাম্পের ফিরে আসা ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বলেও মত বিশ্লেষকদের।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারেনার মঞ্চে ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন শিগগিরই বাতিল করবেন বাইডেন আমলের সব নির্বাহী আদেশ। আর তার কিছুক্ষণ পরই লেগে যান কাজে। বহু স্থগিতাদেশে সই করার পর জনতার উদ্দেশ্যে সেটি তুলে ধরে দেখান ট্রাম্প। প্রথম দিনে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশেও সই করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জারি করেন জাতীয় জরুরি অবস্থা। অবৈধভাবে যুক্তরাষ্ট্রের প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দেন ট্রাম্প। এর পাশাপাশি ট্রাম্প রিমেইন ইন মেক্সিকো নীতি পুনরায় কার্যকর করার কথা জানান। ক্ষমতা গ্রহণের প্রথম দিনই ওভাল অফিসে বসে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৬০০ জনকে ক্ষমা করেন ট্রাম্প। এসব ব্যক্তি ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় জড়িত ছিলেন। বিশ্বের বিভিন্ন যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি দিলেও তার বাস্তবায়ন নিশ্চিত করতে ট্রাম্পকে বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়েই যেতে হবে। মধ্যপ্রাচ্যে ট্রাম্পের বড় বাধা হতে পারে ইরানকে মোকাবেলা করা। এছাড়া চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক আরোপ বিশ্বের জন্য বোঝা হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন কৌশলগতভাবে বিশ্বের বড় শক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে ট্রাম্পকে। As a part of his negotiation sort of process, this is not the first time we're witnessing this, and I think it is proving to be effective. বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এজেন্ডা মার্কিন পররাষ্ট্রনীতির খুঁটিনাটি তো পরিবর্তন করবেই, পাশাপাশি পাল্টাতে পারে ভূ রাজনীতির নানা সমীকরণ। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হলেন ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও। কট্টর ইসরায়েলপন্থী এই সিনেটরকে নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেন যুদ্ধের সমাপ্তি টানতে একটি চুক্তির ব্যাপারে আগ্রহী দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এমনটাই জানালেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও দিনের অর্ধেক বাকি বলেই মন্তব্য তার। এদিকে গাজা যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে চলে আসে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। তখনই ট্রাম্প জানান ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি টানতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি চুক্তির ব্যাপারে আগ্রহী। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের অবসান চান। এ নিয়েও প্রশ্ন করা হয় তাকে। জবাবে তিনি আবারও আশ্বাস দেন, এটি দিনের অর্ধেক, বাকি অর্ধেক দিন এখনো বাকি, দেখা যাক কি হয়। তবে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রবিবার থেকে শুরু হওয়া যুদ্ধবিরতি নিয়ে খুব একটা আত্মবিশ্বাসী নন বলে জানান ট্রাম্প। চুক্তির ৩ ধাপই বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে তিনি সন্দিহান। আশা প্রকাশ করেন গাজা ভিন্নভাবে পুনর্গঠনের। এটা যেন এক বিশাল ধ্বংসস্তূপের জায়গা, অন্যভাবে পুনর্গঠন করতে হবে এটিকে। গাজা দারুণ এক স্থান, সমুদ্রের ধারে দারুণ আবহাওয়া, সবকিছুই ভালো। এখানে অসাধারণ কিছু করা সম্ভব। এটা খুবই আকর্ষণীয়, চমৎকার কিছু করা যেতে পারে। এদিকে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্র ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে যুদ্ধবিরতি চলাকালীন গাজায় ৪৭,০০০ ছাড়িয়েছে মোট প্রাণহানি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে লড়াই বাংলাদেশ নারী দলের সেন্ট কিটসের ভার্নার পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত ১২টায়। ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে বড় ব্যবধানে হেরেছে টাইগ্রেসরা। অধিনায়ক হেইলি ম্যাথিউসের ঝোড়ো সেঞ্চুরিতে সহজেই বাংলাদেশের দেয়া লক্ষ্য টপকে যায় ক্যারিবীয় নারী দল। এমন অবস্থায় সিরিজের টিকে থাকতে জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের। ওয়েস্ট ইন্ডিজের স্পোর্টিং উইকেটে ব্যাটারদের রানে ফিরতে হবে। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ হবে আগামী শনিবার। একদিন বিরতি দিয়ে কাল থেকে আবারও মাঠে গড়াচ্ছে বিপিএল। ঢাকা ও সিলেট পর্বের পর জমে উঠেছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বুধবার দুপুর ১:৩০টায় স্বাগতিক চিটাগাং কিংসের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলে এখন পর্যন্ত ৮ ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে চিটাগাং। অন্যদিকে ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে ঢাকা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬:৩০টায় টেবিলের ৩-এ থাকা ফরচুন বরিশালের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স।
দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।